আজ তোমাদের জন্য আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের উপর ভিত্তি করে। দেখো, প্রথমে কোশ্চেনটা রয়েছে, নিত্য গতিশীল মানুষের সঙ্গে অস্থিতিশীল পৃথিবীর আন্তঃসম্পর্ক হলো মানবীয় ভূগোল। এই উক্তিটির প্রবক্তাকে? এটা সঠিক উত্তর হচ্ছে স্যাম্পেল। পরে স্তম্ভ মেলাতে বলেছে। এখানে এইদিকে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, ভূজলবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা। এইদিকে রয়েছে সমুদ্রবিদ্যা, ভূগোল চিন্তন, সাংস্কৃতিক ভূগোল, ভূমিরূপবিদ্যা। দর্শন এটা হচ্ছে ভূগোল চিন্তনের অংশ, একেরটা হচ্ছে বি। ভূতত্ত্ব দুইয়েরটা, এটা হচ্ছে ভূমিরূপবিদ্যা, ডি হবে। ভূজলবিদ্যা তিনেরটা হচ্ছে এ। আর নৃতত্ত্ববিদ্যা এটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের অংশ। তাহলে একেরটা বি রয়েছে বি এর অপশানে আর সি এর অপশানে। দুইয়েরটা ডি রয়েছে বি এর অপশানে, সি এর অপশানে। আর ভূজলবিদ্যা তিনেরটা এ রয়েছে বি এর অপশানে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। পরের কোশ্চেন বলছে, বিশ্ব ভূকম্পন গবেষণা কেন্দ্র ইন্টারন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অবস্থিত? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, অপশন সি। পরে বিবৃতি আর কারণ দিয়েছে। বিবৃতিতে বলছে, ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ হলো প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ। কারণে বলছে, এই মতবাদটি নিউটনের অভিকর্ষ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে এই ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদটা বিজ্ঞানসম্মত হয়েছে কারণ এটি কি, যে নিউটনের অভিকর্ষ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে এই যে বিবৃতি আর তার কারণ দুটোই ঠিক, আর বিবৃতির সঠিক ব্যাখ্যা দিয়েছে কারণটা। তাহলে এটার হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। পরে বলছে, লো ভেলোসিটি জোন বলা হয় ড্যাশ স্তরকে? এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। পরে বলছে, বেতার তরঙ্গ ড্যাশ স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? এটা সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে সঠিক ক্রম সাজাতে বলছে, যে ভূত্বক থেকে কেন্দ্র পর্যন্ত যে বিভিন্ন বিযুক্তি লক্ষ্য করা যায়, সেই বিযুক্তিগুলো সঠিক ক্রম। তো প্রথমে আমরা জানি যে স্তরটা হয় সেটা হচ্ছে কলোরাডো বিযুক্তি, তারপরে হয় মোহ বিযুক্তি। তাহলে এইখানে বি এর অপশানে কলোরাডো বিযুক্তি তারপরে মোহ বিযুক্তি রয়েছে, আর কোনো অপশানে কিন্তু নেই। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে বি। প্রথমে কলোরাডো বিযুক্তি, তারপরে মোহ বিযুক্তি, তারপরে র্যাপিডটি বিযুক্তি, তারপরে হচ্ছে লেউমেন বিযুক্তি। তা বলছে, জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? এটা সঠিক উত্তর হচ্ছে সি, সুপ্ত। এখানে একটা ফিগার দিয়েছে, যে ফিগারের নিচে তাপমাত্রা, এদিকে উচ্চতা দিয়েছে। আর এটা বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো, যেটা লেয়ার 1 বলতে ট্রোপোস্ফিয়ার, লেয়ার 2 বলতে স্ট্র্যাটোস্ফিয়ার, লেয়ার 3 বলতে মেসোস্ফিয়ার এবং লেয়ার 4 বলতে থার্মোস্ফিয়ারকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখা যাক এই ফিগার থেকে কি কোশ্চেন রয়েছে। কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? আমরা জানি সবচেয়ে শীতল স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা লেয়ার 3কে বোঝাচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সি। পরে বলছে, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজোনের ঘনত্ব সর্বাধিক? ওজন স্তর লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা লেয়ার 2কে বোঝানো হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরে বলছে, বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে? তো এখানে একটা উষ্ণতার লেখচিত্র দিয়েছে, যেখানে উষ্ণতার দেখো মানটা এইদিকে ক্রমশ বাড়ছে আর এইদিকে ক্রমশ কমছে। তাহলে এই যে রেখাটাও সে এই দিকে যাচ্ছে, মানে মানটা কমছে। আবার এই রেখার এই স্তরে রেখাটা দেখো এই দিকে যাচ্ছে, মানে উষ্ণতাটা বাড়ছে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ছে লেয়ার 2-এ। আবার এই দিকে দেখো টেম্পারেচারটা কমছে, লেয়ার 3-তে উচ্চতা বাড়ার সঙ্গে টেম্পারেচার কমছে। আর লেয়ার 4-এ দেখি হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে এদিকে হচ্ছে মানে উষ্ণতা বাড়ছে। তাহলে লেয়ার 2 আর লেয়ার 4 এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন বলছে, ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না তা হলো? এটা সঠিক উত্তর হচ্ছে ছায়া অঞ্চল।
পরের কোশ্চেন বলছে ক্ষয়ের শেষ সীমা কথাটির ধারণা দেন। এটা হচ্ছে JW পাওয়েল। সি ড্যাশ হলো সর্বাধিক সুনামি প্রবণ মহাসাগর। এটা সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 1100 থেকে 3500 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের প্রধান গ্যাস। তো সবচেয়ে হালকা গ্যাস হয় হিলিয়াম আর হাইড্রোজেন। আর 1100 থেকে 3500 কিমি উচ্চতার মধ্যে রয়েছে এই হিলিয়াম গ্যাসটা। 3500 কিমির ঊর্ধ্বে রয়েছে H2 হাইড্রোজেন গ্যাস। তা বলছে আনন্দ সংস্থাটি যে দ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত তা হলো, এটা হচ্ছে দুধ উৎপাদনের জন্য। পরের কোশ্চেন দিয়েছে মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে। এই ধারণার প্রবক্তাকে? এটা হচ্ছে ডাডলে স্ট্যাম্প। পরে বলছে দুটো বিবৃতি দিয়েছে, এখানে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। প্রথমে বলছে প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোলের পার্থক্য আসলেই মূল্যহীন আলোচনা, এটা মিথ্যা হবে। আর প্রকৃতি ও মানুষ উভয়ই অবিচ্ছেদ্য উপাদান এবং তাদের সমষ্টিগতভাবে বিবেচনা করা উচিত, এটা কিন্তু ঠিক। তাহলে বিবৃতি যে 2 সেটা হচ্ছে ঠিক। তাহলে এটা কোন অপশানে রয়েছে? এই যে বি এর অপশানটা, শুধু 2 নম্বর যে বিবৃতি সেটা ঠিক, এটা সঠিক উত্তর হচ্ছে বি। তারপর একটা অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদটা পড়ে পর কিছু কোশ্চেন রয়েছে সেটার উত্তর করতে হবে। এই অনুচ্ছেদ পড়ে যে ক্ষেত্রে উত্তর করতে হয় সেই ক্ষেত্রে সবসময় তোমরা আগে কোশ্চেনগুলো পড়ে নেবে। এবং এখানে 19 আর 20 কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনগুলো পড়ে পর তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে, তাহলে কোশ্চেনগুলো করতে কিন্তু সুবিধা হবে এবং খুঁজতেও সুবিধা হবে। কোশ্চেনটা পড়ে নিই, দেখে কি রয়েছে। শাকসবজি ফল ও ফুলের বিশেষ চাষকে ড্যাশ বলা হয়। তাহলে এটা আমরা জানি হর্টিকালচার। তা বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়? এটি শ্রম ও মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা, এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর ও কৃত্রিম গরমের প্রয়োজন, এই ব্যবস্থায় ক্ষুদ্র সেচ এবং জৈব সারের উপর অনেক জোর দেওয়া হয়, এটি বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয়। তাহলে এটা সঠিক নয় বলেছে, এটা সঠিক উত্তর হচ্ছে ডি হবে। পরে কোশ্চেন বলছে বাজার বাগান কৃষিতে শাকসবজি উৎপাদন যে নামে পরিচিত। তো বাজার বাগানে শাকসবজি এটা হচ্ছে ওলেরিকালচার, অপশন সি। তা বলছে কোন উপাদানটিকে মাতৃ স্বরূপা বলা হয়? এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশকে মাতৃ স্বরূপা বলা হয়। কার্পাস চাষে ড্যাশ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়? এটা হচ্ছে বল উইভিল পোকার, অপশন বি। তারপরে আবার বিবৃতি দেওয়ার কারণ দিয়েছে, বলছে ব্যাপক কৃষিতে জমির উপর জনসংখ্যার চাপ কম থাকার কারণে মাথাপিছু জমির পরিমাণ অধিক দেখা যায়। কারণ বলছে খুব কম সংখ্যক মানুষ কৃষিকাজে নিযুক্ত থাকে, মানুষের সংখ্যাটা কৃষিকাজে নিযুক্ত কম বলেই মাথাপিছু জমির পরিমাণটা অধিক হয়। তাহলে এটা হবে এটা, এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তা বলছে ব্রাজিলের কোন প্রদেশে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়? এটার সঠিক উত্তর হচ্ছে মিনাস গেরাইস, এটা সঠিক উত্তর, অপশন বি। তা বলছে তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোদের সঙ্গে নিম্নলিখিত কোন প্রাণীটির সম্পর্ক নেই? এটা হচ্ছে খরগোশ। কার্পাসকে পাকিস্তানে যে নামে ডাকা হয় তা হলো, এটা হচ্ছে সাদা সোনা, অপশন এ। তা বলছে নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক নয়? ভারতের দ্রাঘিমাগত বিস্তার প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক হচ্ছে এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, অপশন সি। এখানে আবার মিল করতে হবে দুটো স্তম্ভের মধ্যে। এই একদিকে রয়েছে সিন্ধু ব্রহ্মপুত্র গোদাবরী কাবেরী, একদিকে রয়েছে পেনগঙ্গা হেমাবতী কাবুল মানস। সিন্ধু এটা হচ্ছে কাবুল, একেরটা সি। ব্রহ্মপুত্র এটা হচ্ছে মানস, দুয়েরটা ডি হবে।
গোদাবরী এটা হচ্ছে পেনগঙ্গা, তিনেরটা এ হবে। কাবেরী এটা হচ্ছে হেমাবতী। তাহলে দেখো এই যে মিলটা এটা অপশন সি এর মধ্যে রয়েছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। পরে বলছে নিচের দেওয়া তথ্যগুলির মধ্যে কোনটি ভুল? ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এটা ঠিক আছে। আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত, এটাও ঠিক। ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ, এটা কিন্তু ভুল। ম্যাকমোহন লাইনটা ভারত আর চীনের মধ্যে যে সীমারেখা সেটাকে বোঝায়। তা বলছে দামোদর নদের প্রধান উপনদী, এটা হচ্ছে বরাকর। তা বলছে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে যে নতুন রাজ্যটি গঠিত হয়েছে তার নাম হলো, এটা সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। তারপর বলছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, এটা হচ্ছে গুরু শিখর, অপশন সি। তা বলছে ভাগীরথী ও অলকানন্দা এই দুটি নদী ড্যাশ স্থানে মিলিত হয়েছে, এটা হচ্ছে দেবপ্রয়াগ, অপশন সি। তা বলছে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যে এই জায়গাটায় কি হবে সেটা জানতে চেয়েছে। ভারতের জল নিকাশি ব্যবস্থা, আরব সাগরীয় নিকাশি ব্যবস্থা, আর এখানে কি অপশন রয়েছে ভূমধ্যসাগরীয় নিকাশি ব্যবস্থা নয়, বঙ্গোপসাগরীয় নিকাশি ব্যবস্থা। কারণ আমরা এই নদীগুলো আরব সাগরে পড়েছে আর কিছু নদী বঙ্গোপসাগরে পড়েছে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি।